দেলোয়ারের কথা শুনে সোলেমান শেখ চুপ হয়ে গেলেন। তিনি স্পষ্ট বুঝতে পারলেন এদের লকেটের ঠিকানা বললেও তার মৃত্যু নিশ্চিত, আর না বললেও মৃত্যু নিশ্চিত। তাহলে কেন মরার আগে এমন এক পাপের রাজ্যকে আবার সচল করার চাবি এদের হাতে তুলে দেবেন? তিনি সিদ্ধান্ত নিলেন প্রাণ গেলেও লকেটের কথা বলবেন না। কিন্তু পরক্ষণে জেবা নিষ্পাপ মুখটা মনে পড়তে ওনার চোখের কোণ বেয়ে দুঃখটা অশ্রু গড়িয়ে পড়ল। তিনি শেষবারের মতো একটা চেষ্টা করার জন্য অত্যন্ত অসহায় ও করুণ চোখে অনুপমার দিকে তাকালেন। ভাঙা গলায় বললেন, অনুপ্রমা, তুমি তোমার বোনের সাথে এমনটা কিভাবে করতে পারো? জেবা তো তোমার নিজের মায়ের পেটের বোন। আমি না হয় তোমার সৎ বাবা, তোমার কেউ নয়, কিন্তু ও তো তোমার ছোট বোন। বড় বোনের দায়িত্ব তো ছোট বোনকে আগলে রাখা। আর তুমি কিনা তোমার সেই ছোট বোনকে শেষ করে দিতে চাইছো। এখনো সময় আছে অনুপমা, এই নোংরা পথ ছেড়ে ভালো পথে ফিরে আসো। সুলেমান শেখের এই আবেগ ভরা কথাগুলো অনুপমার কানে স্রেফ সস্তা মেলোড্রামা আর ফালতু ইমোশন ছাড়া আর কিছুই মনে হলো না। ওনার ওপর অনুপমার রাগ যেন আরও দ্বিগুণ হয়ে উঠল। অতীতে ওর সঙ্গে ঘটা সকল অবহেলাগুলো চোখের সামনে ভাসতে চাইল। ওই মেয়েটা আমার বোন নয়, ও আমার শত্রু। ওর জন্যই আমি আমার মায়ের কাছ থেকে নিজের শৈশব হারিয়েছি। মা আমাকে কোনোদিন খোঁজার চেষ্টা পর্যন্ত করেনি, শুধুমাত্র ওই মেয়েটার জন্য। নিজে ঠিকই সুখী সংসার করে স্বামী নিয়ে দিন কাটিয়েছে, আর আমাকে আর আমার বাবাকে নরকে ফেলে রেখে গেছে ওই মহিলা। ওই মহিলার উপর আমার যে ক্ষোভ, তার শোধ আমি ওর মেয়ের উপর নিয়ে মেটাবো। আমি ওকে কোনোভাবেই ছাড়বো না। সুলেমান শেখ হাল ছাড়লেন না। তিনি অনুনয় করে বললেন, অনুপ্রমা, তুমি এই পিশাচদের কথা শুনে ভুল পথে যাচ্ছ। আমি মানছি তোমার সাথে ছোটবেলা থেকে অনেক অন্যায় হয়েছে, কিন্তু তার জন্য তো ওই নিষ্পাপ মেয়েটা দায়ী নয়। ও তো নিজেই জানে না যে ওর মায়ের কর্মকাণ্ডের কারণে ও নিজেই একটা কিডনি হারিয়ে বসে আছে। তুমি এসব হিংসা ছেড়ে ভালো পথে এসো মা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো আমার জেবার থেকে তোমাকে কম ভালোবাসবো না। সুলেমান শেখের মুখে নরম কথাগুলো শুনে অনুপমার চোখের চাউনি এক মুহূর্তের জন্য যেন একটু থমকে গেল। তার ভেতরের একাকী ও আদর বঞ্চিত মেয়েটা যেন কোথাও একটা মৃদু ধাক্কা খেলো। অনুপমার এই ক্ষণিকের দ্বিধা পাশ থেকে তীক্ষ্ণ চোখে লক্ষ্য করলেন আন্তারা মৃধা। তিনি কিছুটা বিচলিত হয়ে পড়লেন। সুলেমান শেখ যেভাবে আবেগ দিয়ে মেয়েটাকে নিজের দিকে টানার চেষ্টা করছেন, তাতে অনুপমা যদি সত্যি সত্যি গলে যায়। অনুপমা তো আদতে ভালোবাসার কাঙাল। যদিও মত বদলে ফেলে, তবে সব পরিকল্পনা ভেস্তে যাবে। আন্তারা মৃধা আর এক মুহূর্ত নষ্ট না করে দ্রুত দেলোয়ারের দিকে তাকালেন এবং চোখের ইশারায় তাকে কিছু একটা করার তাগিদ দিলেন। দেলোয়ারও পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি করে মেয়ের কাছে এগিয়ে এলো। অত্যন্ত নাটকীয়ভাবে দরদি সুরে অনুপমার কাঁধে হাত রেখে বললেন, মা অনুপমা, এই শয়তান লোকটার ফালতু কথা শুনে একদম নিজের সময় নষ্ট করিস না। এ নিজেকে বাঁচানোর জন্য আর তোকে দুর্বল করার জন্য এখন সাধু সাজার ভান করছে। দেখছিস না নিজের আসল রূপ লুকিয়ে ও কিভাবে তোর নিজের বাবার বিরুদ্ধেই তোকে উস্কে দিচ্ছে। বাবার উস্কানিমূলক কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল অনুপমার কানে। মুহূর্তের মধ্যে তার চোখের সেই নরম ভাবটা কর্পূরের মতো উড়ে গেল। বুকের ভেতরের পুরনো রাগ ও জেদ আবার ফুঁসে উঠল। সে আবার তার সেই আগের হিংস্র ও পাথুরে চেহারায় ফিরে এলো। অনুপমার চোখের পলকে বদলে যাওয়া রূপ দেখে দেলোয়ার ও আন্তরা মৃধা মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলেন। সুলেমান শেখের আবেগী কথার জাল মুহূর্তেই ছিঁড়ে গেল। অনুপমা ওনার চুলে আবারও শক্ত একটা টান দিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, আমার বাবার বিরুদ্ধে আমাকে কথা শোনাস বুড়ো? আমার বাবা ভালো হোক কিংবা মন্দ, সেই একমাত্র ব্যক্তি যে এই বিশাল পৃথিবীতে আমাকে নিজের কাছে আগলে রেখেছে। আর তুই আমার ভালোবাসার লোভ দেখাচ্ছিস? যে মায়ের রক্তকণিকা আমার শরীরে বইছে, সে জন্মদাত্রী যখন আমায় ফেলে দিতে পেরেছে, তখন তোর মতো পরপুরুষের ভালোবাসার উপর আমার কুত্তা দিয়ে প্রস্রাব করানোরও ইচ্ছে নেই। সুলেমান শেখ যন্ত্রণায় ও অপমানে চোখ বন্ধ করে ফেললেন। কপাল বেয়ে ঘাম ঝরছে ওনার।
অনুপমা ওনার মুখটা সজোরে একপাশে ঝটকা মেরে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। হাতে একটা ধারালো নাইফ নিল। সেটার ধারালো ফলাটা সোলেমান শেখের চোখের খুব কাছে এনে নাচাতে নাচাতে বলল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়, তা তো জানিসই। লকেটের ঠিকানা তুই দিবি কি দিবি না? সোলেমান শেখ দাঁতে দাঁত চেপে নিজের সবটুকু শক্তি সঞ্চয় করে বললেন, বলবো না। আমি বেঁচে থাকতে ওই রকেট কোথায় আছে তা তোদের মতো জানোয়াররা কখনোই জানবে না। অনুপমার ভেতরে রাগটা এবার সীমা ছাড়িয়ে গেল। ওনার এই অবাধ্যতা সে আর সহ্য করতে পারল না। হাতে নাইফটা উঁচিয়ে সে কোনো কিছু না ভেবে সোলেমান শেখের ডান হাতের কবজির ভেতরে সজোরে ঢুকিয়ে দিল। তীব্র যন্ত্রণায় সোলেমান শেখের বুক চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো। তিনি চোখ মুখ খিচিয়ে গোঙাতে লাগলেন। ক্ষত স্থান থেকে গলগল করে তাজা রক্ত বেরিয়ে ওনার হাত বেয়ে মেঝেতে পড়তে লাগলো। সারা শরীর কাঁপছে, কিন্তু অনুপমার মায়াহীন চোখে তখনও কোনো অনুশোচনা নেই। সেই নাইফটা টেনে বের করে আবার ওনার চোখের সামনে ধরলো। অত্যন্ত নিষ্ঠুর গলায় জিজ্ঞেস করলো, এখনো সময় আছে, বল ওই লকেট কোথায়, নয়তো তোর আগে তোর আদরের মেয়ে জেবার লাশ দেখবি তুই। সোলেমান শেখ যন্ত্রণায় ছটফট করতে করতে মাথা নাড়লেন। ওনার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল, তবুও চোয়াল শক্ত করে বললেন, বলবো না। আমি কিছুতেই তোদেরকে ওই রকেটের ব্যাপারে কিছুই বলবো না। পারলে আমাকে মেরেই ফেল তোরা, তবুও তোদের মতো পিশাচ মুখোশধারী বহুরূপীদের কিছুই বলবো না। আমার জেবাকে আরিশান থাকতে তোরা ছুতেও পারবি না। আরিশান ওর কোনো ক্ষতি হতে দেবে না। সোলেমান শেখের মুখে অনড় ভাব দেখে অনুপমা রাগে ফেটে গেল। এভাবে বলার পরেও লোকটা লকেটের ব্যাপারে বলতেছে না। দ্বিতীয়বার না ভেবে অনুপমা আবার সোলেমান শেখের বাম হাতের কবজিতে নাইফটা সজোরে পুনরায় গেঁথে দিল। ওনার যন্ত্রণা কাতর গোঙানি গোদামের দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। পাশ থেকে আন্তারা মৃধা এতক্ষণ চুপ করেছিলেন, কিন্তু আরিশান মৃধার নাম শুনতেই ওনার ভেতরের পুরনো জ্বালা আর হিংসা চাড়া দিয়ে উঠল। তিনি এগিয়ে এসে অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্যের সুরে বললেন, আরিশান বাঁচাবে তোর মেয়েকে? হাহ, আমার স্বামী তোর মেয়েকে পারলে এখনই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। খালি তোর ওই নির্লজ্জ মেয়েটা পড়ে আছে ওইখানে, তাই ভদ্রতার খাতিরে কিছু বলতে পারছে না। যতই হোক, ছোট লোকদের আশ্রয় দিতে আরিশান খুব ভালোবাসে। এত বড় শারীরিক যন্ত্রণা আর রক্তপাতের মধ্যেও আন্তারা মৃধার কথাটা যেন সোলেমান শেখের উপর প্রভাব ফেলতে পারল না। বরং তিনি ব্যথাতুর চোখে আন্তারা মৃধার দিকে তাকিয়ে এক টুকরো তাচ্ছিল্যের হাসি হাসলেন। টেনে টেনে বললেন, আরিশান আমার মেয়েকে ভালোবাসে বলেই আগলে রাখে। আর ছোট লোক তো তুই, যে কিনা স্বামী থাকতে অন্য পুরুষের সাথে ভেগে যাস। টাকার জন্য নিজের মানুষের অঙ্গ বিক্রি করিস। তোদের মতো নীচ আর নোংরা মহিলাদের জায়গা তো পতিতালয়ে হওয়া উচিত ছিল। আরিশান তো ওর বাচ্চার মা বলে তোকে দয়া করে ওই বাড়িতে আশ্রয় দিয়েছে। নলে তোর মতো পিশাচিনীকে আমার বন্ধু আরিশান তো দূর, কোনো ভদ্র মানুষ ফিরেও তাকাতো না। কথাগুলো তপ্ত শলাকার মতো গিয়ে বিঁধল আন্তারা মৃধার ভেতরে। রাগে তার মাথা কাজ করা বন্ধ করে দিল। চোখের মণি দুটো হিংস্র পশুর মতো বড় বড় হয়ে গেল। আচমকা কেউ কিছু বুঝে ওঠার আগে আন্তারা মৃধা সোলেমান শেখের দিকে তেড়ে গেলেন। অনুপমা ও দেলোয়ার কিছু বলার সুযোগ পাওয়ার আগেই তিনি সোলেমান শেখের বাম হাতের গেঁথে থাকা কবজি থেকে নাইফটা এক ঝটকায় টেনে তুললেন। তারপর কোনো হিতাহিত জ্ঞান না রেখে সরাসরি সেটা সোলেমান শেখের গলার কণ্ঠনালীতে গেঁথে দিলেন। ওনার এই আকস্মিক কাণ্ডে দেলোয়ার আর অনুপমা দুজনেই চরম স্তব্ধ ও বিস্মিত হয়ে গেল। তারা বড় বড় চোখ করে আন্তারার দিকে তাকিয়ে রইল। এত সহজে সোলেমান শেখকে মারতে চায়নি তারা। ওনাকে বাঁচিয়ে রেখে লকেটের ঠিকানা বের করাই ছিল মূল উদ্দেশ্য, কিন্তু আন্তারা মৃধা সেসবের উল্টোটা করে বসে আছে। সোলেমান শেখ গলার তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। মুখ দিয়ে রক্তের ফেনা বের হতে লাগলো। চোখ দুটো প্রায় উল্টে বুঝে আসা জোগাড় হলো, কিন্তু এতেও যেন শান্তি হলো না আন্তারা মৃধার। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ওনার পেটে আর বুকে ইচ্ছে মতো ছুরির আঘাত করতে থাকলেন, যেন ভেতরে সবটুকু জমে থাকা আক্রোশ ওনার শরীরের উপর ঝাড়ছেন।
অবস্থা বেগতিক দেখে দেলোয়ার দ্রুত ছুটে এলো। সে আন্তারা মৃধাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং ওনার হাত থেকে রক্তমাখা ছোট নাইফটা কেড়ে নিল। অত্যন্ত রাগী গলায় কম্পিত স্বরে দেলোয়ার বলল, পাগল হয়ে গেছো তুমি অন্তরা? ওর মাধ্যমে আমরা সেই লকেটের কাছে পৌঁছতে পারতাম, আর তুমি রাগের মাথায় একেই শেষ করে দিচ্ছ। নিজের বুদ্ধিটা কি একদম লোপ পেয়েছে তোমার? দেলোয়ারের তীব্র চিৎকারে এতক্ষণে যেন আন্তারা মৃধার হুঁশ ফিরে এলো। তিনি নিজের রক্তাক্ত হাত দুটোর দিকে তাকালেন, তারপর সোলেমান শেখের নিথর হয়ে আসা শরীরের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে রাগের বশবর্তী হয়ে তিনি কত বড় ভুল করে বসেছেন। ওনার শরীর ভয়ে কাঁপতে লাগলো। দেলোয়ার আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত অনুপমার দিকে তাকিয়ে বলল, অনুপমা, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি গিয়ে গাড়ি বের কর। একে আমাদের ল্যাবে নিয়ে যেতে হবে। এ যদি পুরোপুরি মারা যায় তবে লকেট পর্যন্ত পৌঁছানো আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। জলদি কর। অনুপমা পরিস্থিতি বুঝতে পেরে আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত গোদামের বাইরে ছুটে গেল গাড়ি স্টার্ট দেওয়ার জন্য। আন্তরা মৃধা অত্যন্ত অপরাধী ভাবে ভীত গলায় দেলোয়ারের দিকে তাকিয়ে বলল, আই এম সরি দেলোয়ার, আমি আসলে রাগের মাথায়। দেলোয়ার এখন ওনার কোনো সরি বা অজুহাত শোনার মোড়ে নেই। সোলেমান শেখের শরীর থেকে যেভাবে রক্ত ঝরছে তাতে ওনাকে বাঁচানো অলৌকিক কিছু ছাড়া সম্ভব নয়। দেলোয়ার অস্থির হয়ে সোলেমান শেখের বাঁধনগুলো কাটতে লাগলো। আন্তরা মৃধাও নিজের ভুল বুঝতে পেরে চুপচাপ দেলোয়ারকে সাহায্য করতে লাগলেন। দুজনে মিলে কোনো মতে সোলেমান শেখের রক্তাক্ত ও ভারী শরীরটাকে চ্যাংদোলা করে গুদামের বাইরে নিয়ে এলেন। ততক্ষণে অনুপমা গাড়ি ব্যাক করিয়ে গুদামের দরজার সামনে এনে দাঁড় করিয়েছে। দেলোয়ার যখন সোলেমান শেখকে গাড়ির পেছনের সিটে বসাতে যাচ্ছিল তখনই অনুপমা গাড়ি থেকে নেমে এসে বাধা দিল। সে বেশ চিন্তিত ও সতর্ক গলায় বলল, বাবা থামো, একে পেছনের সিটে বসিও না, সামনেই বড় মোড়, ওখানে সবসময় ট্রাফিক পুলিশ থাকে। এই রক্তাক্ত অবস্থায় ওনাকে সিটে বসিয়ে নিয়ে গেলে যে কেউ দেখে ফেলবে, আর পুলিশ আমাদের ওখানে আটকে দেবে। দেলোয়ার কপালে হাত দিয়ে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, তাহলে উপায় কি? একে তো এভাবে ফেলে রাখা যাবে না। পাশ থেকে আন্তরা মৃধা চট করে বুদ্ধি দিয়ে বললেন, একে গাড়ির ডিকিতে শুইয়ে দাও, বাইরে থেকে কিছু বোঝা যাবে না। দেলোয়ার আর এক মিনিটও সময় নষ্ট করার ঝুঁকি নিল না। সে সোলেমান শেখের নিস্তেজ শরীরটাকে টেনে গাড়ির ডিকির ভেতর তুলে দিল। সোলেমান শেখ তখন অত্যন্ত ক্ষীণ ও ধীরভাবে শ্বাস নিচ্ছিল। ওনার চোখ দুটো প্রায় পুরোপুরি বন্ধ হয়ে এসেছে, ঠোঁট দুটো কাঁপছে। ওনাকে ডিকিতে তোলার পর দেলোয়ার ধপাস করে ডিকির ভারী দরজাটা লক করে দিল। অনুপমা ও অন্তরা মৃধা দ্রুত গাড়িতে উঠে বসলো। দেলোয়ার ড্রাইভিং সিটে গিয়ে বসলো এবং ক্ষিপ্র হাতে গাড়ি স্টার্ট দিয়ে ল্যাবের উদ্দেশ্যে রওনা হলো। গুদামের স্যাঁতসেঁতে মেঝেতে পড়ে রইল শুধু সোলেমান শেখের ঝরে পড়া তাজা রক্তের দাগ। নদীর পাড়ে অনেকক্ষণ সময় থাকার পর আরিশান মৃধা জেবাকে ইশারা করে গাড়িতে এসে বসতে বললেন। জেবা মুখটা বাংলার পাঁচের মতো করে এসে ধপ করে গাড়ির সিটে বসলো। আরিশান মৃধাও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি রাস্তা ধরে ওনাদের বাড়ির উদ্দেশ্যে ছুটে চলেছে। জেবা জানালার বাইরে মুখ ঘুরিয়ে বসে রইল। ভেতরে ভেতরে ভীষণ বিরক্ত। ওকে যেভাবে মাঝপথ থেকে টেনে হিচড়ে কোচিং থেকে নিয়ে আসা হলো সেটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। এই লোকটার ব্যবহার দিন দিন কেমন যেন অদ্ভুত আর খামখেয়ালি ঠেকছে জেবার কাছে। নিজেই সেদিন কেরিয়ার নিয়ে এত বড় বড় লেকচার শোনালো, অথচ আজ কোচিং করতে দিবে না। আবার বলছে সংসার করতে। মুখে বলবে ভালোবাসি না, কিন্তু কাজে এমন সব কাণ্ড করবে যেন ও ছাড়া দুনিয়ার আর কেউ নেই ওনার। পুরো সাইকো হয়ে গেছে লোকটা। তার উপর আজ জোর করে ওকে ওই এক বস্তা বোরখা আর নিকাব পরিয়ে দিল। লোকটার পেশার মতো ওনার মাথার মগজের মধ্যেও যে প্রচুর প্যাচ আছে তাও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে জেবা। প্রতিনিয়ত জেবার এখন নিজেকেই নিজে চড় মারতে মন চায়। কোন ভূতের পাল্লায় পড়ে যে সে এইরকম এক বেয়াদব গম্ভীর ব্যাটার প্রেমে পড়লো তা সে নিজেই জানে না। কথা বললেই মুখটা এমন থমথমে আর শক্ত করে রাখবে যেন জীবনেও কোনোদিন মুখে একটু মধু লাগায়নি। একে দেখে যে কোন দিক থেকে যে বা ছোটবেলা থেকে হানি বলে ডাকতো তা এখনো নিজেই ভেবে পায় না। এইরকম এক রসপরশীন খটখটে ব্যাটার সাথে বেচারি সারা জীবন সংসার করতে হবে ভেবেই নিজের জন্য মনে মনে চরম দুঃখ পেতে লাগলো জেবা।
জেবাকে এভাবে পুনরায় পুরো বিভোর হয়ে মুখ কালো করে বসে থাকতে দেখে আরিশান মৃধা আয়না দিয়ে আর চোখে তাকালেন। ওনার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠলেও তা জেবার আড়ালেই রইল। গাড়ি চালাতে চালাতে আরিশান মৃধা হঠাৎ খুব স্বাভাবিক গলায় বলে উঠলেন। ফুচকা খাবে? জেবা জানালার বাইরে তাকিয়েছিল। ওনার কথা শুনে বেচারির মনে হলো ও বোধ হয় কানে ভুল শুনেছে। আরিশান মৃধা ওকে ফুচকা খাওয়ার অফার করছেন। এটা নির্ঘাত ওর হ্যালুসিনেশন কিংবা দেওয়া স্বপ্ন। তাই কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ওভাবেই চুপচাপ বসে রইল। আরিশান মৃধা জেবার কোনো সাড়া না পেয়ে বাম হাত বাড়িয়ে এক হ্যাঁচকা টান দিয়ে জেবাকে ওনার নিজের খুব কাছে নিয়ে আসলেন। আচমকাই টানে জেবা ওনার গায়ের উপর এসে পড়ার মতো হলো। ও পুরোপুরি বাকরুদ্ধ হয়ে বড় বড় চোখে ওনার দিকে তাকালো। নিজের কান আর চোখকে বিশ্বাস করতে না পেরে জেবা নিজের হাতটার উপর সজোরে একটা চিমটি কেটে বসলো। উদ্দেশ্য ছিল নিজে স্বপ্নে আছে নাকি বাস্তবে তা পরীক্ষা করা, কিন্তু ভুলবশত চিমটিটা নিজের হাতে না কেটে ও আরিশান মৃধার হাতেই কেটে ফেলেছে। আরিশান মৃধা চিমটি খেয়ে ফ্রুকুচকে বলে উঠলেন। এটা আমার হাত জেবা। জেবা বিদ্যুৎ পৃষ্ঠের মতো চট করে ওনার হাত থেকে নিজের হাত সরিয়ে নিল। জিভ কেটে অপ্রস্তুত গলায় বলল, সরি আসলে তারপর নিজেকে একটু সামলে নিয়ে ওনার মুখের দিকে তাকিয়ে সন্দেহী গলায় জিজ্ঞেস করলো, আপনি কি আসলেই আমাকে ফুচকা খাওয়ার অফার করলেন? আরিশান মৃধা সামনের দিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়লেন, যার অর্থ হ্যাঁ। জেবা এবার আর এক সেকেন্ডও দেরি না করে সিটের উপর হাঁটু গেড়ে বসে এক হাত বাড়িয়ে ওনার কপালে আর অন্য হাত ওনার গলায় ঠেকালো। বইয়ের আকস্মিক নরম হাতের স্পর্শে হুট করে আরিশান মৃধার মনোযোগ নড়ে গেল। তিনি তার সামলাতে না পেরে চলন্ত গাড়িতেই সজোরে একটা ব্রেক কষলেন। পিচ রাস্তায় চাকার ঘর্ষণে তীব্র শব্দ হলো। আরিশান মৃধা গাড়ি থামিয়ে জেবার হাত দুটো খপ করে ধরে ফেললেন। বেশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কি করছো কি এসব? জেবা ওনার হাতের বাঁধন থেকে নিজের হাত না ছাড়িয়ে খুব গুরুত্বের সাথে বলল, দেখছিলাম আপনার গায়ে জ্বর উঠেছে কিনা। আরিশান মৃধা পুরোপুরি তাজ্জব বনে গেলেন। ওনার ভ্রু কুঁচকে গেল। আমার জ্বর উঠতে যাবে কেন? কি হয়েছে তোমার? জেবা একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে সোজা হয়ে বসে বলল, ও ওঠেনি না, মানে আপনি আমাকে ফুচকা খাওয়াবেন বলছেন, তাই ভাবলাম আপনি বোধহয় শখ কেনেনি, হয়তো জ্বরের ঘুরে আবল তাবল বকছেন, তাই একটু চেক করে নিলাম। বউয়ের মুখে এমন অদ্ভুত লজিক শুনে আরিশান মৃধা ভীষণ বিরক্ত হলেন। তিনি এবার গাড়ি স্টার্ট দিয়ে সামনের দিকে তাকাতেই জেবা ওনার দিকে একটু বাঁকা আর দুষ্টু হেসে তাকিয়ে রইল। নিকাবের ভেতর থেকে ও চোখ দুটো চকচক করছে। জেবা হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা আঙ্কেল, আপনি এত রোম্যান্টিক কেন বলুন তো? আরিশান মৃধা চোখ দুটো জেবার কথা শুনে মুহূর্তেই বেশ বড় বড় হয়ে গেল। তিনি অবাক হয়ে ওনার চঞ্চল বউয়ের দিকে এক পলক তাকিয়ে আবার রাস্তায় চোখ ফেরালেন। গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, এখানে রোমান্টিকতা কি দেখলে তুমি? জেবা দুই হাতে নিজের মুখটা ঢেকে লজ্জার ভান করে মাথা দুলিয়ে বলল, কেন? এই যে আপনি আমার পছন্দগুলোর এত গুরুত্ব দেন, আমি ফুচকা ভালোবাসি তাই আপনিও আমাকে ফুচকা খাওয়াতে চান, এটাই তো রোম্যান্টিকতা। আরিশান মৃধা জেবার এই ঢং আর বসার ভঙ্গি দেখে মনে মনে চোখ উল্টালেন। ভেতরের সেই গম্ভীর ভাবটা বজায় রেখে বাঁকা চোখে তাকিয়ে বলে উঠলেন। ভালোই পেকে গেছে দেখছে। জেবা এক মুহূর্ত দেরি না করে ঝটপট উত্তর দিল। আপনার প্রেমে পড়ে। আরিশান মৃধা এবার একটু কৌতুক বোধ করলেন। ওনার গম্ভীর ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, তা আমার প্রেমে কিভাবে পড়লে শুনি? জেবা ওনার দিকে তাকিয়ে একটা বড়সড় দীর্ঘশ্বাস ফেলে খুব আফসোসের সুরে বলল, উষ্টা খেয়ে। উষ্ঠা খেয়ে কেউ আবার প্রেমে পড়ে তা আগে কোনোদিন শোনেনি আরিশান মৃধা। উনি তাজ্জব বনে গেলেন। পরক্ষণেই নিজেকে বোঝালেন, এটা অন্য কেউ নয়, ওনার হাফ মেন্টাল আধা পাগল বউ। এর দ্বারা সব সম্ভব। হু হু করে ছুটে চলা গাড়িটা একসময় মূল মহাসড়ক ছেড়ে নির্জন একটা শাখা রোডের দিকে মোড় নিল। আরিশান মৃধা গাড়িটা একদম নিঝুম শুনশান একটা জায়গার সামনে এনে দাঁড় করালেন। চারপাশটা বেশ শান্ত, গাছপালা ছায়া ঘেরা। তবে সেই নীরবতার মাঝেও জায়গাটা কিছুটা দূরে একটা ছোট ফুচকা স্টল দেখা যাচ্ছে। সেখান থেকে ফুচকার সুবাস বাতাসে ভেসে আসছে। গাড়ি থামাতে জেবা জানালার বাইরে তাকিয়ে সেই ফুচকার দোকানটা দেখলো। ব্যাস, ওর ভেতরে ছটফটে রূপটা নিমেষেই জেগে উঠল। আরিশান মৃধা গাড়ি থেকে নামতেই
জেবাও তর সইছে না এমন ভঙ্গিতে তিরিং বিরিং শুরু করে দিল। গাড়ি থেকে প্রায় লাফিয়ে নামার উপক্রম ওর। আরিশান মৃধা ওর এই অতি উৎসাহ দেখে মনে মনে হাসলেও মুখে কঠোরতা ফুটিয়ে তোলেন। জেবা কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি ওর নরম হাতটা শক্ত করে ধরলেন। তারপর কোনো কথা না বাড়িয়ে আলতো টানিয়ে ওকে গাড়ির হেডবোর্ডের ওপর বসিয়ে দিলেন। জেবা বোরখা নিকাবের ঘের সামলে গুছিয়ে বসলো। ওর চোখ দুটো তখনও ফুচকার দোকানের দিকে চকচক করছে। ওরা দাঁড়াতেই সেই স্টল থেকে একটা 10-12 বছরের বাচ্চা ছেলে ওনাদের দিকে এগিয়ে এলো। আরিশান মৃধা ছেলেটার দিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বললেন, 2 প্লেট ফুচকা নিয়ে আসো। পাশ থেকে জেবা তর সইতে না পেরে চট করে বলে উঠল, এই শোনো, আমার প্লেটটা কিন্তু বেশি মরিচের গুঁড়ো দিয়ে ঝাল করে বানাবে, একদম টক ঝাল যেন করা হয়। আরিশান মৃধা তৎক্ষণাৎ চোখ সরিয়ে তাকালেন জেবার দিকে। ওনার সেই চশমার আড়ালে চাউনিতে স্পষ্ট বারণ ছিল, কিন্তু জেবা সেসবে বিন্দু মাত্র পাত্তা দিল না। সে মুখ ফিরিয়ে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করতে লাগলো, যেন ও কিছু বলেইনি। ছেলেটা দাঁড়িয়ে থেকে বিনীতভাবে বলল, সাহেব, আর কিছু লাগবো? আমগো এনে চটপটিও আছে, অনেক ভালো বানাই, ওইটা আনুম? আরিশান মৃধা হাত নাড়িয়ে মানা করে দিয়ে বললেন, না, আর কিছু লাগবে না, ফুচকাই যথেষ্ট। কিন্তু ওনার কথা শেষ হতে না হতেই পাশ থেকে জেবা আবার আড়মোড়া ভেঙে বলে উঠল, আরে লাগবে লাগবে, এক প্লেট চটপটিও নিয়ে আসো ভাইয়া। ছেলেটা হেসে মাথা নাড়িয়ে দ্রুত দোকানের দিকে চলে গেল। ছেলেটা চলে যেতে আরিশান মৃধা জেবার দিকে ফিরে দাঁড়ালেন। ওনার মুখে চরম বিরক্তি। তিনি বেশ কড়া গলায় জেবাকে জিজ্ঞেস করলেন, স্টুপিড, এত আনহাইজেনিক খাবার তুমি কিভাবে খাও? রাস্তার ধুলাবালি মাখা এসব খাবার খেলে পেট খারাপ করবে তো। জেবা কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই বেশ ভাবলেশীনভাবে জবাব দিল, কেউ না খেলেও আমি খাই, তাছাড়া আমার পেট খারাপ হলে আপনার কি তাতে? আরিশান মৃধা ওর কথার পিঠে কথা বলা দেখে এক ভ্রু বাঁকালেন। ধীর গলায় বললেন, বেশ মুখে মুখে কথা বলতে শিখে গেছো দেখছি। জেবা এবার একটু ওনার দিকে এগিয়ে এলো। নিকাবের আড়াল থেকে মিষ্টি করে হেসে ওনার দিকে একটা চোখ টিপে বলল, বলবো না কেন? 2 দিন পর আপনার বাচ্চার মা হয়ে যাবো যে, তখন তো আরো বেশি বলতে হবে। আরিশান মৃধা পিচ্চি বউকে এভাবে চোখ মেরে টেস্ট করে কথা বলতে দেখে থতমত খেলেন। অপ্রস্তুত হয়ে বললেন জেবার সামনে। ওনার মতো একজন গম্ভীর রাশভারী মানুষের বুড়ো বয়সে এসে নিজের কম বয়সী বউয়ের কাছ থেকে এমন খোঁচা শুনতে হচ্ছে ভাবতেই ওনার কান দুটো যেন একটু গরম হয়ে উঠল। তার ওপর মেয়েটা ওনাকে এখন আর আগের মতো একটুও সম্মান দিয়ে কথা বলছে না। আরিশান মৃধা নিজের অপ্রস্তুত ভাবটা ঢাকার জন্য গলা খাকারে দিলেন। তারপর গম্ভীর কণ্ঠস্বর আরও কিছুটা চড়িয়ে জেবাকে শাসানোর ভঙ্গিতে বলে উঠলেন, তুমি কিন্তু দিন দিন বড্ড মুখে মুখে কথা বলছো জেবা। ভুলে যেও না, বয়সে আমি তোমার চেয়ে অনেক বড় হই। বড়দের সাথে কীভাবে শ্রদ্ধা দিয়ে কথা বলতে হয় তা শিখো। জেবা এবার উৎসাহের সুরে খিলখিল করে হেসে উঠল। ওনার গম্ভীর রূপটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল, আপনি বড্ড নাদান হানি, মনে মনে বাচ্চা চাচ্ছেন, অথচ মুখে আবার বড়দের মতো শ্রদ্ধা খুঁজছেন। আমি তো এখন থেকেই চিন্তা করছি, আমাদের সেই বাচ্চা যখন পৃথিবীতে আসবে, সে আমাদের দুজনকে কি বলে রাখবে। এ বলে জেবা চোখ নাচিয়ে মুচকে হাসল। আরিশান মৃধার মনে এবার তীব্র কৌতূহল জাগলো। তিনি নিজেকে ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করলেন, কি বলে ডাকবে শুনি? জেবা এবার ওর 32 পাটি দাঁত বের করে। যদিও নিকাবের কারণে তা দেখা গেল না, কিন্তু ওর চোখের কোণ কুঁচকে যাওয়া দেখে স্পষ্ট বোঝা গেল। হেসে জবাব দিল, আমাকে তো মা বলেই ডাকবে, সেটা একদম কনফার্ম। তবে আপনাকে বাবা বলেই ডাকবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। না মানে, জেবা একটু থামল। আরিশান মৃধা এবার বেশ রেগে গেলেন। ওনার সন্তান ওনাকে বাবা ডাকবে না, এটা কেমন আজব কথা। তিনি কিছুটা ক্ষোভ নিয়ে জিজ্ঞেস করলেন, না মানে কি? যা বলার পরিষ্কার করে বলো। জেবা দুষ্টু হাসিটা মুখে ঝুলিয়েই বলল, আপনি তো আবার আমাকে নিজের মেয়ের মতো ভাবেন। আমার প্রতি আপনার যা কিছু অনুভূতি তা তো শুধুই দায়িত্ববোধ থেকে করে। তো সেই হিসেবে হিসেব করলে দেখা যাচ্ছে লিগেলি আমার বাচ্চারা আপনাকে নানা বলে ডাকতে পারে, কারণ আপনি তো আমার বাবার মতো, মানে মায়ের বাবা। ব্যাস, জেবার এই একটা কথাই যথেষ্ট ছিল আরিশান মৃধাকে ভেতর থেকে জ্বালিয়ে খাক করে দেওয়ার জন্য। জেবা তো মনে মনে এটাই চাচ্ছিল, আরিশান মৃধা জ্বলুক। ওনার ভেতরে পুরুষালী অহংকার আর লুকিয়ে রাখা ভালোবাসাটা
এবার রাগ হয়ে বেরিয়ে আসুক। যেবার সেই উদ্দেশ্য যেন 16 আনা পূরণ হলো। ও আশা করেছিল এবার হয়তো আরিশান মৃধা রেগে মেগে চিৎকার করে স্বীকার করেই নেবেন যে তিনি জেবাকে শুধু দায়িত্ববোধ থেকে নয়, নিজের আপন ঘরণী এবং ভালোবাসার মানুষ হিসেবেই মানেন। তবে ওর সেই গুড়ে বালি ঢেলে দিয়ে আরিশান মৃধা ওনার মানসিকতা দ্রুত নিয়ন্ত্রণ করে ফেললেন। ওনার মুখের অবয়ব মুহূর্তের মধ্যে একদম নর্মাল ও শান্ত হয়ে গেল। দেখে মনেই হলো না ওনার ভেতরে কোনো ঝড়ের আভাস গেছে। ঠিক তখনই সেই ছেলেটা ট্রেতে করে গরম গরম ধোয়া ওঠা চটপটি আর মচমচে ফুচকা নিয়ে হাজির হলো। সে গাড়ির ড্যাশবোর্ডের ওপর প্লেটগুলো সাবধানে রেখে আবার নিজের দোকানের দিকে চলে গেল। আরিশান মৃধা আশেপাশে একবার চোখ বোলালেন। জায়গাটা বেশ নীরব, জনমানবহীন। উনি পাশ ফিরে জেবার দিকে তাকাতেই দেখতে পেলেন জেবা ততক্ষণে দিন দুনিয়ার সব ভুলে ফুচকা গেলাতে মগ্ন হয়ে পড়েছে। অতিরিক্ত ঝাল হওয়ার কারণে মেয়েটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, নাক লাল হয়ে গেছে। তবুও সে চরম তৃপ্তি সহকারে একটার পর একটা ফুচকা মুখে পুরছে। জেবাকে এভাবে খেতে দেখে আরিশান মৃধার মনের কোণে পুরনো কিছু স্মৃতি উকি দিল। একটা সময় ছিল যখন তিনি আন্তারা মৃধাকে নিয়েও এভাবে ফুচকা খাওয়াতে আসতেন। তিনি ভালো করেই জানেন মেয়েদের ফুচকার প্রতি এক আলাদা রকমের দুর্বলতা বা নেশা থাকে, আর উনি সবসময় নারীদের সেই ছোট ছোট ইচ্ছেগুলো মেনে চলতেন। শুধু আন্তারা নয়, অরিকেও তিনি প্রায় রাতে এখানে নিয়ে আসতেন ফুচকা খাওয়াতে। অরিও ফুচকায় প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসে। ঝাল খেতে বারণ করলে আরিশান মৃধার বকা সে কোনোদিনই শুনত না। হঠাৎ করে অরিটার জন্য ওনার বুকটা হু হু করে উঠল। অরিকে ভীষণ মিস করছেন তিনি। এই সারিমের করা একের পর এক চক্কর আর নানাবিধ ঝামেলার মধ্যে পড়ে তিনি এই কয়দিনে মেয়েটার একদমই কোনো খোঁজ খবর নিতে পারেননি। ব্যাপারটা ওনার নিজের কাছে খুব খারাপ ঠেকলো। সেদিন আবার সারিমকে জেদ করে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। আন্তারা মৃধার রুক্ষ ব্যবহারে হয়তো মেয়েটার মনে বড্ড বেশি আঘাত করেছে। অরিটা ওনার মতোই ভীষণ চাপা স্বভাবের, সহজে মুখ ফুটে নিজের কষ্টের কথা কাউকে বলবে না। একদম ওনার স্বভাব পেয়েছে মেয়েটা। আজ সকালে ওনার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জানতে পেরেছেন অরি এইচএসসি পরীক্ষায় A+ পেয়েছে। এত হার্ড কোশ্চেন করার পরেও মেয়েটা A+ পাবে, এটাই ওনার কাছে অনেক বড় ব্যাপার। তাছাড়া মেয়ের প্রতি সবসময় অগাধ বিশ্বাস ছিল, আর অরি সেটা বাস্তবে প্রমাণ করে দেখিয়েছে। মেয়ের এই সাফল্যে ওনার বুকটা গর্বে ভরে উঠল। মনে মনে ভাবলেন সারিম যদি অরির কাছ থেকে সামান্যতম ম্যানার্স শিখতে পারত তাহলে আজ সারিমটা একটু ভালো হতো। নয়তো ছেলের মুখের ভাষা লাগাম এখনই না টানলেই নয়। ওনার এই গভীর ভাবনায় হঠাৎ ছেদ পড়ল জেবার কনুইয়ের এক সজোরে গোতা খেয়ে। আরিশান মৃধা চমকে তাকিয়ে দেখলেন জেবা এক হাতে চটপটি প্লেটটা ধরে অন্য হাত দিয়ে ওনাকে গুঁতো মারছে। ঝালের চোটে ওর চোখ নাক লাল হয়ে পানি আর ঘাম মিলেমিশে একাকার হয়ে গেছে। ও কাঁপতে কাঁপতে ওনার দিকে চটপটির চামচটা এগিয়ে দিয়ে ইশারায় বলছে ওনাকেও একটু মুখে দিতে। জেবার ঝাল লাগা মুখের অদ্ভুত করুণ দশা হয়েছে। চলন্ত গাড়ির অন্ধকার ডিকির ভেতর শুয়ে সোলেমান শেখের নিঃশ্বাসটা তখন যায় যায়। শরীর থেকে সমস্ত শক্তি যেন কর্পূরের মতো উবে যাচ্ছে। বুঝে আসা চোখ দুটো জোর করে মেলে রাখাও দায় হয়ে পড়েছে ওনার। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বুকের ভেতর তীব্র অসহ্য যন্ত্রণা। মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে ওনার হৃৎপিণ্ডটাকে ক্রমাগত আঘাত করে চলেছে। তবুও মৃত্যুর কোল থেকে ফিরে আসার জন্য মনের ভেতর একটা শেষ লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি, শুধু নিজের কলিজার টুকরো জেবাটার জন্য। অত্যন্ত কষ্ট করে কাঁপতে কাঁপতে নিজের রক্তাক্ত হাতটা বাড়ালেন তিনি। উদ্দেশ্য যদি ডিকির ভেতরের লকটা কোনোভাবে আলগা করা যায়, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। শরীর আর ওনার আদেশ মানছে না। ঠিক তখনই গাড়ির ভেতর থেকে আন্তারা মৃধার তীক্ষ্ণ গলার আওয়াজ ওনার কানে ভেসে এলো। আন্তারা মৃধা বেশ নির্লিপ্ত সুরে বলছে, দালোয়ার রিল্যাক্স, এত চিন্তা করো না, কিচ্ছু হবে না। সোলেমান যদি মরেও যায় তাহলেও আমাদের কাছে দ্বিতীয় অপশন অলরেডি আছে। ওর মেয়ে তো এখনো বেঁচে আছে। দেলোয়া নিজেকে কোনোভাবে শান্ত করতে পারছে না কেন জানি। বেশ বিরক্ত হয়ে আন্তারা মৃধাকে উত্তর দিল, ওর মেয়েকে দিয়ে আমাদের কি কাজ হবে? ও কিভাবে লকেটের ঠিকানা জানবে? ও তো এইসবের কিছুই জানে না। আন্তারা মৃধা কুটিল হেসে বলল, না জানলেও ওর বাবা নিশ্চয়ই এমন কোনো চেনা জায়গায় লকেটটা লুকিয়ে রেখেছে।
যা উদ্ধার করতে ওই মেয়েটাকেই আমাদের টোপ হিসেবে কাজে লাগবে। দেলোয়ার তাও আশ্বস্ত হতে না পেরে জিজ্ঞেস করলো, কিন্তু সুলেমান মানে ওর মেয়ে যে লকেটের হদিস বলবে, সে বিষয়ে তুমি এতটা শিওর হচ্ছ কিভাবে? জোর করে বলাতে বাধ্য করব। আন্তারার কণ্ঠে চরম নিষ্ঠুরতা ঝরে পড়ল। ওকে বলতেই হবে, না বললে মরতে হবে। আর বললেও মরতে হবে। খালি একবার সেই লকেটটা হাতে চলে আসুক, তারপর সেগুলো থেকে প্রফিট পাওয়া আমরা আমাদের ভাগের টাকা নিয়ে ওই অবৈধ ব্যবসা চিরতরে ছেড়ে দেব। তারপর আরিশান আর আমার একটা সুন্দর সাজানো সংসার হবে। পাশে সিটে বসা অনুপমা এতক্ষণ যাবৎ ওনাদের কথা শুনছিল। সে আন্তারা মৃধার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করলো, তাহলে আমার কি হবে আন্টি? সারিমের জীবন থেকে ওই অনাথ মেয়েটাকে কবে বের করছো? আমি কিন্তু পরিষ্কার বলে দিলাম, সারিম শুধু আমার। ওকে না পেলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আন্তারা মৃধা অনুপমার কাঁধে হাত রেখে সান্ত্বনা সুরে আশ্বাস দিয়ে বললেন, আমি কথা দিচ্ছি, সারিম শুধু তোমারই হবে। খালি সঠিক সময়ের অপেক্ষা করো। এরপর তুমি আমার ঘরের একমাত্র পুত্রবধূ হবে। আগে ওই জেবাকে শেষ করে নেই, তারপর সারিমের জীবন থেকে ওই অনাথ মেয়েটাকেও চিরতরে সরিয়ে দেব। ডেকির ভেতর শুয়ে সোলেমান শেখ ভয়ে আর আতঙ্কে শিউরে উঠলেন তাদের কথোপকথনে। অবচেতন মনটা চিৎকার করে উঠল তার। তিনি নিজেকে বোঝালেন, এখন ভেঙে পড়লে চলবে না। ওনার একটা ভুলের জন্য মেয়েটার জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে। নিজের ভেতরে শেষ সর্বোচ্চ শক্তিটুকু এক জায়গায় জড়ো করলেন। শুধু নিজের মেয়েকে শেষবারের মতো দেখার এক তীব্র আকুলতায় তিনি ডেকির দরজাটায় ধাক্কা দিতে লাগলেন। বাবার মন তো। আজীবনের শেষ প্রান্তে এসে সব ভুল বুঝতে পেরেছেন তিনি। যে স্ত্রীর জন্য, যার স্মৃতি বুকে নিয়ে মেয়েটাকে ছেড়ে নিজের জীবনের সোনালি কয়েকটা বছর অস্ট্রেলিয়ায় একা কাটালো, সেই স্ত্রী আসলে একটা আস্ত মিথ্যা ছিল। ওনার রিমা পুরোপুরি এক মরীচিকা ছিল। আজ কোনো ভুল না করেও ওনার নিষ্পাপ মেয়েটাকে আর ওনাকে এই পৈশাচিক নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। পরকালে যদি সত্যিই স্রষ্টার দরবারে মুখোমুখি হওয়ার হয়, তবে তিনি অবশ্যই জাহরিমার কাছে এর জবাব চাইবেন। কিভাবে একজন মা হয়ে সে এমন জঘন্য অন্যায় করতে পারল? কিভাবে দিনের পর দিন ওনার সামনে ভালোবাসার এমন নিখুঁত অভিনয় করে গেল? অথচ তিনি তো জাহরিমাকে সত্যিই নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলেন। সবকিছু এখন ফিকে অর্থহীন লাগলো এখন তার কাছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে এক ধাক্কা দেন তিনি ডিকিতে। চলন্ত গাড়ির ডিকিটা সামান্য উপরে উঠে একটুখানি ফাঁক হয়ে গেল। সোলেমান শেখ অবচেতন মনে অসম্ভব কষ্ট করে সেই ফাঁকটা ধরে রাখলেন। বাইরে সূর্যের আলো সামান্য এসে ওনার ঝাপসা নজরে পড়ল। পৃথিবীর এই পার্থিব সৌন্দর্য শেষবারের মতো দেখার জন্য তিনি বহু কষ্টে চোখ জোড়া মেললেন। ওনার জ্বলন্ত হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। বুকের ভেতরে সমস্ত শারীরিক যন্ত্রণা ছাপিয়ে এক অদ্ভুত শান্তি আর স্বস্তি ওনার আত্মাকে ছুঁয়ে গেল। যেন খুব বড় কিছু তিনি দেখে ফেলেছেন। শেষ সময়ে এসে এই রকম দৃশ্য ওনার বিতৃপ্ত মনে একটা গভীর দাগ টেনে দিল। হয়তো আর কখনো এই মুখগুলো তিনি দেখতে পারবেন না। এটাই হয়তো শেষ দেখা। তবুও সকল দুঃখের মাঝেও খুব সুখী মনে হলো এই মুহূর্তে নিজেকে। উনি তো এমনটাই চাইতেন সব সময়। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে পরম তৃপ্তির হাসি। সামান্য দূরে দাঁড়িয়ে আছে আরিশান মৃধা, যে বা ফুচকার অতিরিক্ত ঝালে হাত পা ছুঁড়ে চিল্লাচ্ছে, আর আরিশান মৃধা পরম ব্যাকুলতায় ওকে বোতল থেকে পানি খাওয়াচ্ছেন। ঝাল কমানোর জন্য মুখে ফু দিচ্ছেন। যে বা ঝালের চোটে আরিশান মৃধার কোটের হাতাটা শক্ত করে চেপে ধরে আছে। ওর চোখ মুখ খিচে বন্ধ, চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। আরিশান মৃধা হাতা অতি সন্তর্পণে আলতো হাতে নিজের রুমালটা দিয়ে ওর চোখের পানি মুছে দিচ্ছেন আর বারবার ধমকাচ্ছেন এত ঝাল খাওয়ার জন্য। ওনার চোখে মুখে জেবাকে আগলে রাখা তীব্র ব্যাকুলতা স্পষ্ট। দৃশ্যটা দেখতে দেখতে সোলেমান শেখের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। মেয়েকে নিয়ে ওনার মনে সমস্ত ভয়, সমস্ত সংশয় নিমিষেই উড়ে গেল। আরিশানের মতো একজন বিশ্বস্ত বন্ধু পাওয়া ওনার জীবনের সবচেয়ে বড় ভাগ্য ছিল। ওনার মেয়ে আসলে নিজের জন্য একদম সঠিক মানুষটাকে বাছাই করেছে। লোকে ঠিকই বলে বয়স তো আসলে একটা সংখ্যা মাত্র,
যে ভালোবাসতে জানে, যে আগলে রাখতে জানে, সে বয়স দেখে নয়, মনের গভীরতা দেখে আগলে রাখে। সোলেমান শেখের মনে আর কোনো বিন্দু মাত্র চিন্তা রইল না। তিনি বুঝতে পারলেন তিনি ওনার কলিজার টুকরোকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ হাত দুটোর ওপর সঁপে দিয়ে যাচ্ছেন। এখন তিনি একদম নিশ্চিন্তে হাসি মুখে এই নশ্বর দুনিয়ার মায়া ত্যাগ করতে পারবেন। আস্তে আস্তে চোখ জোড়া পুরোপুরি ঝাপসা হয়ে আসতে লাগলো ওনার। চোখের কোণে চিকচিক করছে জল, যার কিছুটা আনন্দের আর কিছুটা হয়তো অতীতে ভুলের আফসোসের। জীবন আসলেই বড্ড বিচিত্র। এই তো আর মাত্র কয়েক সেকেন্ড, তারপর ওনাকে এই পৃথিবীর মায়া কাটাতে হবে। আসলে আমরা কেউ কারো জন্য চিরকাল থাকি না। পৃথিবীতে একাই আসি, আবার আপনজনদের দেওয়া গভীর দুঃখ কষ্ট বুকে চেপে একা একাই পরকালের উদ্দেশ্যে পাড়ি জমাই। সোলেমান শেখের ঝাপসা চোখজোড়া এবার চিরতরে বন্ধ হয়ে গেল। ডেকে ধরে রাখা ওনার অবশ হাতটা টুপ করে খসে মেঝেতে পড়ে গেল। ডেকের ভারী দরজাটা আবার সশব্দে বন্ধ হয়ে ওনাকে ঘন অন্ধকারে মরিয়ে নিল। শেষ নিঃশ্বাসটা সেখানেই থমকে গেল। পৃথিবীর সমস্ত নিষ্ঠুরতা আর মায়া ত্যাগ করে ওপারে চলে গেলেন তিনি। অথচ ওনার আপনজনেরা জানলই না যে উনি নামক জীবন্ত প্রাণ এখন লাশ হয়ে গেছে। কিন্তু জেবা কি কখনো জানতে পারবে যে তার বাবার মনে আর তার আর আরিশান মৃধার এই অসম সম্পর্ক নিয়ে কোনো অসন্তোষ ছিল না? ওর বাবা মনে প্রাণে মেনে নিয়েছিল ওদের পবিত্র বন্ধনটাকে। নিজের জীবনের শেষ মুহূর্তে আরিশানকে সে নিজের মেয়ের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে মনে স্বীকৃতি দিয়ে গেছে। হয়তো জেবা কোনো দিনও তা জানতে পারবে না, কারণ বাবা তো নিজের মেয়ের এই পরম সত্যটা মুখে প্রকাশ করার আগেই পৃথিবীর বুক থেকে হারিয়ে গেলেন। মনের কথা মনেই রয়ে গেল, আর জেবা কোনোদিনও জানতে পারল না যে ওনার বাবা ওদের ওপর কতটা ভরসা রেখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিল। টানা 1 ঘন্টা পার হয়ে গেল। আলফি কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, কপাল বেয়ে অনবরত ঘাম ঝরছে। তবুও সে সানগ্লাসটা চোখে এঁটে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আজ সে এক প্রকার পণ করে এসেছে। তার সোনার টুকরো বউ নাওমিকে সে দেখেই ছাড়বে। সেদিন বিয়ে করার পর হসপিটালে থেকেই নমিতাকে এই অবস্থায় ফেলে রেখে বাপের বাড়ি চলে এসছে। এরপর থেকে এই পরম দরদি সোনার বউয়ের আর কোনো খোঁজ নেই জামাইকে নিয়ে। আলফি বেচারা ভাঙা আর অসুস্থ হাত নিয়ে দৈনিক এখানে আসতো বউকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ভিলেন মির্জাফর হলো তার শ্বশুর আব্বা তৌসিফ খান। সাথে আছে শাশুড়ি আম্মা, পাশে আছে ওরফে ঘোষেটি বেগমের নাতনি আর তার নিজের বিয়ে করা আস্ত এক ডাইনি বউ নওমি। বাপ বেটি দুটোই সমান তালের বজ্জাত। এ বিয়ে তারা কোনোভাবেই মানছে না। শ্বশুর তো আবার আইনি উপায়ে ছাড়াছাড়ির কথাও ভাবছেন। এসব ভেবে আলভির এখন মাঝ রাস্তায় শুয়ে হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে করছে। আর কিছুদিন পর তার ভরা যৌবনটাই চলে যাবে। তখন সে বাসর করবেটা কার সঙ্গে? এটাই তো মোক্ষম সময় বউকে নিয়ে যৌবনের গণ্ডিতে একটু লাড়াচাড়া খাওয়া। কিন্তু তার কপালই খারাপ, বউ তার সারা দিন অন্য বেটাকে নিয়ে ভাবে। আহ, বড্ড হতাশ সে, বড্ড হতাশ। অনেকক্ষণ হয়ে গেল নামে বারান্দায় আসার কোনো নামগন্ধই নেই। এবার আলফি বেশ অধৈর্য হয়ে পড়ল। সে চারপাশটা দেখে বিড়বিড় করে বলল, গেল কই এই ডাইনিটা? আমার মনের ভিতর আগুন লাগিয়ে দিয়ে নিজে বাপের বাড়ি থাকার ফুর্তি দেখাচ্ছে। এখন একদম তপ্ত দুপুর। এ সময়ে তৌসিফ খান বাড়িতে থাকেন না, আর নওমির মা আফরোজা খাতুনও হয়তো কোর্টের কাজে বাইরে আছেন। আলফির মনে হঠাৎ ডিঙ্কাচিকা গান বেজে উঠল। সে আর এক মুহূর্ত দেরি করল না। প্রধান ফটকে অনেক সিকিউরিটি গার্ড থাকায় সে চুপি চুপি বাড়ির পেছনে দেওয়াল টপকে কোনো মতে নওমির ঘরের বারান্দার গ্রিল ধরে উপরে ওঠার চেষ্টা করলো। তবে ভাঙা হাত নিয়ে সে কিছুতেই উপরে উঠতে পারছিল না। ব্যাস, কোনো উপায় না দেখে সে ওখানেই ঝুলে থেকে নিচ থেকে জোরে চিল্লিয়ে উঠল, নৌমি, বউ আমার, ঘষিটির নাতনি, রুম থেকে ঝটপট বেরিয়ে এসো সোনাম। তোমার জামাই নিজের জীবন বাজি রেখে তোমাকে নিতে এসেছে। নাওমি নিজের রুমে এতক্ষণ হাই ভলিউমে ডিস্কো গান ছেড়ে মনের সুখে নাচছিল। হঠাৎ করে ওর কানে আলভির কর্কশ চিৎকার এসে পৌঁছালো। সে বিরক্তি নিয়ে মিউজিক অফ করে হনহন করে বারান্দায় চলে এলো।
বারান্দায় এসে গ্রিলে বাদরের মতো ঝুলে থাকা আলফিকে দেখে রাগে ও নাক মুখ কুঁচকে গেল। এই অসভ্য ইতর বেয়াদব ছেলেটা ওকে আবার চালাতে এসছে। একে যেভাবেই হোক ঘাট থেকে নামাতে হবে। নাওমিকে বারান্দায় আসতে দেখে আলফি খুশিতে উৎফুল্ল হয়ে উঠল। মনে মনে ভাবলো, যাক, তার ডাইনি অবশেষে চলে এসছে। তবে পরক্ষণে নাওমির পরনের একটা ছোট স্কার্ট প্যান্ট আর স্লিভলেস গেঞ্জির দিকে চোখ যেতেই আলফি চট করে আশেপাশে তাকালো। দেখলো আশেপাশে কেউ নেই। হাঁপ ছেড়ে বাঁচলো আলফি। তবুও তীব্র অধিকার বোধে আর রাগ সামলাতে না পেরে আলফি হঠাৎ নাওমিকে কড়া ধমক দিয়ে বলল, এই ডাইনি, এসব কি ফালতু ছোট পোশাক পরে বারান্দায় এসেছিস? যা এখনই গিয়ে দ্রুত চেঞ্জ করে আয়। শালি, তোর সাহস কত বড়? আমার নিজস্ব সম্পত্তি অন্যকে দেখাতে চাস? নাওমি ওখান থেকে এক চুলও নড়ল না। উল্টো বারান্দার একটা আরামদায়ক চেয়ার টেনে আয়েশ করে বসে বলল, আমার শরীর আমি যাকে ইচ্ছে দেখাবো, তোর তাতে কি শুনি? আর এখানে আবার কেন এসেছিস? আলফি অবাক চোখে আরো রেগে গিয়ে চেঁচালো, আমার বাল করতে এসেছে দেখাবি মানে কি? ভুলে যাস না আমি তোর লিগ্যাল স্বামী। নাওমি রেগে আগুন হয়ে বলল, তোর মতো একটা ছোট লোক ছেলে আমার স্বামী হওয়ার কি যোগ্যতা আছে শুনি? আলফি গ্রিল ধরে ঝুলতে ঝুলতেই বলল, যোগ্যতার কি দেখবি বল? সব আছে আমার, খালি একবার বাইরে বের হ, তোরে এমন ডলার দেব না। স্বামীর সাথে বেয়াদবি করছিস? মহিলা, বেশি বাড়াবাড়ি করলে একদম মাথার চুল টেনে ছিঁড়ে দেব। নাওমি এবার একটা শয়তানি হাসি হাসলো। সে চেয়ার থেকে উঠে এসে আলফির গ্রিল ধরে থাকা হাতটাকে নিজের পা দিয়ে ঠেলতে লাগলো যাতে সে নিচে পড়ে যায়। আলফি হাত পিছলে পড়ে যেতে নিয়েও কোনো মতে নিজেকে সামলে নিল। সে আতঙ্কিত হয়ে নাওমিকে বলে উঠল, এই ডাইনি, করছিস কে? স্বামী লাগি তোর? আমি যদি এখান থেকে পড়ে মরে যাই তবে কিন্তু সমাজে বিধবার তকমা তোর গায়ে ঝুলবে। নাওমি মুখ বাঁকিয়ে বলে উঠল, আমি নিজে থেকেই ওই তকমাটা লাগাতে চাই। ক্যান ইউ ইম্যাজিন? তুই মরলে আমি সাদা শাড়ি পরবো, একটা সুন্দর নিউ ট্র্যাডিশনাল লুক দেব। কি গর্জিয়াস লাগবে আমাকে! তখন ভালো প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ছবি তুলে ড্রয়িং রুমের দেয়ালে টাঙিয়ে দেবো নে। আলফি বুক ফাটানো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ডাইনি, এই ছিল তোমার মনে? বলি হ্যাঁ, এতটা ছলনা না করলেও পারতে। চল না বেডি, বাড়ি গিয়ে একটা সুন্দর সুখের সংসার গড়ে। আলফি বলতে বলতে গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে থাকা নাওমির পাটা খপ করে ধরে সেখানে একটা জোর করে চুমু খেয়ে বসলো। নাওমি আচমকা পায়ের উপর আলফি ঠোঁটের স্পর্শ পেয়ে তীব্র ঘেন্নায় তাড়াহুড়ো করে পিছু হটতে গেল, কিন্তু ভারসাম্য হারাতে না পেরে সে পেছনের চেয়ারটা সহ উল্টে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। নাওমিরে আকস্মিক পড়ে যাওয়াতে আলফি নিজেও আর টাল সামলাতে পারল না। ওর হাত গ্রিল থেকে ফসকে গেল এবং সে দেওয়ালের সাথে ঘষা খেয়ে নিচে পড়ে যেতে যেতে কোনো মতে দেওয়ালের একটা উঁচু কার্নিশ ধরে ঝুলে রইল। আলফি ব্যথায় কুকিয়ে উঠে চিল্লিয়ে বলল, নৌমির বাচ্চা, তুই আর পড়ার সময় পেলি না? শুধু শুধু তোরে আমি ঘষিটির নাতনি বলি না? তোর ওই মির্জাফর বাপের কসম, আমার যদি এখান থেকে পড়ে হাত পা ভেঙে কিছু একটা হয় তবে তোদের বাড়ি আমি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব। ওদিকে বারান্দার ভেতর থেকে নাওমির মিনমিন করে কাদার শব্দ শোনা গেল। চেয়ার থেকে উল্টে পড়ে গিয়ে ওর নাকটা সরাসরি ফ্লোরের শক্ত টাইলসের সাথে বাড়ি খেয়েছে। ব্যথায় নাক ফেটে ওখান থেকে গলগল করে তাজা রক্ত ঝরছে। নাওমি দুই হাতে নাক চেপে ধরে বারান্দার মেঝেতে বসে জোরে জোরে কাঁদতে লাগলো। সারিম, কি হচ্ছে কি এসব? গাড়ি থেকে নামার আগে সারিম অত্যন্ত আলতো করে অরির চোখে নিজের হাত চেপে ধরল। এক হাত দিয়ে অরির চোখ ঢেকে অন্য হাতে ওকে সাবধানে ধরে ধরে গাড়ি থেকে নামিয়ে সামনের দিকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যাওয়ায় অরি কিছুটা থতমত খেয়ে গেল। সে সারিমকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, সারিম, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? চোখ থেকে হাত সরান প্লিজ। সারিম হাত সরালো না, বরং অরির কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আরেকটু অপেক্ষা করো চন্দ্রিমা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারিমের মুখে সারপ্রাইজের কথা শুনে অরি মনে মনে একটু হাসল। ভেতরে ভেতরে সেও ভীষণ উত্তেজিত হয়ে উঠেছে।
লোকটা ওকে এমন কোন জায়গায় নিয়ে আসলো সে বিষয়ে অরির বিন্দুমাত্র ধারণাও নেই। তবে সারিমের উপর ভরসা করে সে তার পায়ের সাথে তাল মিলিয়ে গুটি গুটি পায়ে চলতে থাকলো। কিছুক্ষণ হাঁটার পর একটা লোহার গেট খোলার শব্দ হলো। সারিম অরিকে নিয়ে সেই গেটের ভেতর ঢুকলো। এরপর অরির চোখ থেকে হাত সরানোর ঠিক আগের মুহূর্তে সাবধান করে দিয়ে বলল, আমি না বলে পর্যন্ত একদম চোখ খুলবে না কিন্তু চন্দ্রিমা। আমি 3 পর্যন্ত গুনবো, তারপর চোখ খুলবে। অরি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। সারিম অরিকে আলতো করে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই পেছন থেকে ভারী কোনো গেট লক হওয়ার একটা খটার শব্দ অরির কানে এলো। অরির মনে তখন কৌতূহলের শেষ নেই। সারপ্রাইজটা দেখার আশায় আর তর সইছে না তার। ওদিকে সারিম গেট পার হয়ে বেশ কিছুটা দূরে রাখা একটা চেয়ারে গিয়ে আরাম করে বসলো। তারপর অরির উদ্দেশ্যে চড়া গলায় বলল, 1, 2, 3. ওপেন ইউর আইস চন্দ্রিমা। অরি একমুখ হাসি নিয়ে অত্যন্ত উৎফুল্ল নয়নে চোখ মেলল, কিন্তু তার সেই মুখের হাসি আর চোখের আনন্দ 1 সেকেন্ডের জন্য স্থায়ী হলো না। সামনে দাঁড়িয়ে থাকা বিশালাকার প্রাণীটিকে দেখার পর অরির কলিজা যেন শুকিয়ে কোনায় চলে গেল। সে ভয়ে চোটে মা গো বলে এক আকাশ কাঁপানো চিৎকার দিল। আর কিছু না ভেবে চোখের পলকে পাশে থাকা একটা চিকন গাছের ডাল বেয়ে একদম আগায় গিয়ে উঠে বসলো। অরির শরীরের ওজনে বেচারা চিকন গাছটা তখন মটমট শব্দে দুলতে শুরু করেছে। নিচে দাঁড়িয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প নামক এক বিশাল মহিষটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে গাছের দিকে। মহিষটার গলায় কোনো দড়ি বা বাঁধন নেই। সে একদম মুক্ত হয়ে ঘাসের ওপর ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ নিজের এলাকায় অরিকে এভাবে আবিষ্কার করে মহিষটা যেন ক্ষেপে গেল। সে তেড়ে এসে সজোরে নিজের শিং দিয়ে সেই চিকন গাছটায় একটা ধাক্কা মারল। যেন এই নতুন মানুষের উপস্থিতি সে কোনোভাবেই সহ্য করতে পারছে না। গাছের উপর বসে অরি তখন ভয় কাঁপতে কাঁপতে অনবরত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া পড়া শুরু করে দিয়েছে। আর মনে মনে সারিমের 14 গোষ্ঠী উদ্ধার করে গালি দিচ্ছে। ওদিকে দূরে চেয়ারে বসে সারিম বইয়ের এই করুণ দশা দেখে চরম মজা নিচ্ছে। সে নিজের হাসি চেপে রাখতে না পেরে একদম উচ্চ স্বরে শব্দ করে হেসে উঠল। সারিমের হাসির আওয়াজ পেয়ে অনেক নজর গেল তার দিকে। লোকটা তাকে রোমান্টিক কোনো জায়গায় না এনে ডাইরেক্ট একটা চিড়িয়াখানায় নিয়ে আসবে, তা সে স্বপ্নেও ভাবেনি। সারিম দূর থেকে অরির উদ্দেশ্যে হাত নাড়িয়ে বলে উঠল, কি ব্যাপার বউ, পছন্দ হয়নি বুঝি তোমার বর্ডের দোস্ত সারপ্রাইজ? অরি রাগে ফেটে পড়ে গাছ থেকে সারিমের দিকে চিৎকার করে বলল, সারিম, আপনি একটা অত্যন্ত জঘন্য এবং খারাপ লোক। আর জীবনে কোনোদিন আমি আপনাকে বিশ্বাস করবো না। আপনি এতটা চওড়া হতে পারেন তা আমার ধারণার বাইরে ছিল। আমায় এক্ষুনি এখান থেকে বের করুন। সারিম অরি রাগের কোনো পরোয়া না করে বেশ করুণ সুরে বানিয়ে বলল, বের হবে মানে কি চন্দ্রিমা? আগে ওই মহিষটার একটু ট্রিটমেন্ট করো। ফিউচার অ্যানিমাল ডাক্তার হিসেবে একটা রিচেক তো করাই যায়। তাছাড়া আমি একটু দেখি তুমি প্রফেশনের জন্য কতখানি যোগ্য। অরি রাগে মুখ লাল করে বলল, আমি অ্যানিম্যাল ডক্টর হতে চেয়েছি, তার মানে এই নয় যে আমি এখন এই আজব প্রাণীর চিকিৎসা করব। সারিম কাঁধ নাচিয়ে বলল, আজব প্রাণী নয় বউ, অ্যানিমাল তো প্রাণী, হোক না সেটা একটু আজব। অরি আরও রেগে গিয়ে বলল, ও কোনো সাধারণ প্রাণী নয়, ও ডোনাল্ড ট্রাম্প। সারিম হেসে বলল, সে যে ট্রাম্পই হোক, জাত হিসেবে তো সে অ্যানিমেলই। দেখছো না বউ বেচারা 2 দিন ধরে কিছু খাচ্ছে না। দেশের একজন দায়িত্বশীল সরকারি মন্ত্রী হিসেবে তো আমার একটা কর্তব্য আছে নাকি? জাতীয় সম্পদ রক্ষা করার জন্যই তো তোমাকে এত কষ্ট করেও চিকিৎসা করাতে নিয়ে আসলাম। আমি জানি তোমার চেয়ে ভালো ডাক্তার ডোনাল্ড ট্রাম্পের জন্য আর কেউ হতে পারে না। সারিমের এই লজিক শুনে অরি আর রাগ ধরে রাখতে পারল না। বাচ্চাদের মতো ভ্যাঁ করে কেঁদে উঠল। কি এক মুসিবতে সে পড়ল বেচারি। একে তো এসব মোটকা এবং সিংহওয়ালা প্রাণী দেখলে অরির ভীষণ ভয় লাগে। সে তো মনে মনে ভেবেছিল কিউট কিউট বিড়াল আর কুকুরের ডাক্তার হবে, আর এই খবিশ লোকটা তাকে এনে ডাইরেক্ট এক আস্ত রাগী মহিষের খাঁচায় পুরে দিল। ডোনাল্ড ট্রাম্প অরিকে এভাবে গাছে বসে চিৎকার করতে দেখে আরো বেশি ক্ষেপে গেল। সে অনবরত নিজের শক্ত মাথা আর শিং দিয়ে গাছটাকে ধাক্কাতে লাগলো। গাছটা এবার সত্যিই ভেঙে পড়ার জোগাড় হলো। অরি আর পারল না, সমস্ত রাগ ভুলে শেষেমেশে হাল ছেড়ে দিয়ে চেঁচিয়ে উঠল,
সারিম বাঁচান প্লিজ, আমি মরতে চাই না। সারিম বুঝলো এবার একটু বেশিই হয়ে গেছে। মহিষটা যে কোনো সময় খেপে গিয়ে অরির বড় কোনো ক্ষতি করে দিতে পারে। সে আর দেরি না করে ইশারায় দুজন রক্ষীকে ডাকলো। লোক দুটো ঝটপট মেন গেট খুলে ভেতরে ঢুকলো এবং দড়ি দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে টেনে ধরে একপাশে বাঁধতে লাগলো। মহিষটা দূরে সরে যেতেই অরি যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে কোনো মতে কাঁপতে কাঁপতে আস্তে আস্তে গাছ থেকে নামতে নিচ্ছিল। ঠিক তখনই পায়ের জুতো স্লিপ করে সে নিচের দিকে পড়ে যেতে লাগলো। কিন্তু মাটিতে পড়ার আগেই সারিম ছুটে এসে 2 হাত বাড়িয়ে ওকে লুফে নিল এবং নিজের শক্ত বুকের সাথে জড়িয়ে ধরল। অরি সারিমকে সামনে পেয়ে রাগে একদম রেডি করে উঠল। লোকটার এই অহেতুক ফাজলামির চক্করে আজ তার হাড়গোড় সব ভেঙে আলাদা হয়ে যেত। অরির রাগের সাথে এবার অভিমানের পাল্লাটা ভীষণ ভারী হলো। সে সারিমের সাথে আর একটা কথাও বলল না। ওর কোল থেকে জোর করে মোচড় দিয়ে নেমে গেল। এরপর মুখটা অন্যদিকে ঘুরিয়ে হনহন করে মেন গেটের দিকে হাঁটা ধরল। সারিম বুঝতে পারলো ও এবার আসলেই মারাত্মক চটেছে, তার অভিমান হয়েছে। সে অপরাধীর মতো অরির পিছু পিছু হাঁটতে হাঁটতে ডাকলো, ও বউ সরি, আর কখনো এমন করবো না, প্রমিস। অরি কোনো জবাব দিল না, নিজের গতি বাড়িয়ে হাঁটতে লাগলো। সারিম আবার ডেকে উঠল, একটু কথা বলে যান, আমি তো জাস্ট একটু মজা করছিলাম তোমার সাথে। অরি এবার হুট করে থমকে দাঁড়ালো। অত্যন্ত রাগী চোখে পেছনে ফিরে সারিমের দিকে তাকিয়ে বলল, মজা? সব ব্যাপারই আপনার কাছে মজা নেওয়া হয়, তাই না? কোন দিন যেন আবার ভালোবেসে বলে না বসেন যে আপনি আমার সাথেও প্রেমের নামে জাস্ট একটু মজা করেছিলেন। অরির মুখের এই কথাটা শুনে সারিম একদম স্তব্ধ হয়ে গেল। এতক্ষণের হাসি খুশি মুখটা মুহূর্তেই মিলিয়ে গেল তার। অরিকে নিয়ে সে টুকটাক ফাজলামি করতেই পারে, কিন্তু অরিকে নিয়ে তার হৃদয়ে যে গভীর অনুভূতি আছে সেটা নিয়ে কোনো রকম ঠাট্টা বা তামাশা সে কখনোই বরদাস্ত করতে পারে না। অরির এই অনাকাঙ্ক্ষিত কথাটা সারিমের মনের কোনো একটা নরম জায়গায় গিয়ে খুব শক্ত করে আঘাত করলো। সারিমকে এভাবে হঠাৎ চুপ হয়ে যেতে দেখে অরিও আর কোনো কথা বাড়ালো না। সে চুপচাপ গিয়ে গাড়ির ভেতর ধপাস করে বসে রইল। ওর পিছু পিছু গিয়ে সারিমও কোনো কথা না বলে ড্রাইভিং সিটে এসে বসলো। সারিম গাড়ি স্টার্ট দিল। দুজনের মুখে কোনো টু শব্দ নেই। গাড়ি কিছুক্ষণের মধ্যে মৃধা নিবাসের বিশাল সীমানার ভেতর প্রবেশ করলো। গাড়ি থামতেই অরি তাড়াহুড়ো করে নেমে বাড়ির ভেতর চলে গেল। সারিমের দিকে একবার ফিরে তাকানোর প্রয়োজনও সে বোধ করল না। বউয়ের এমন তীব্র অভিমান দেখে সারিমের নিজের ভেতরের অনুভূতি কেমন ছিল তা তার গম্ভীর মুখ দেখে বোঝার উপায় রইল না। সে দারোয়ানকে গাড়ির চাবিটা দিয়ে পার্ক করে রাখতে বলল। এরপর শান্ত পায়ে বাড়ির ভেতর ঢুকে গেল। ঠিক তখনই তার সামনে দিয়ে আরিশান মৃধা হেঁটে বাইরের দিকে যাচ্ছিলেন। পরনে অফিসের পোশাক, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হচ্ছেন। সারিম আরিশান মৃধাকে আগে কখনোই অসময়ে বাড়িতে দেখেনি। আজ হঠাৎ এ টাইমে ওনাকে বাড়িতে দেখে সারিমের তীক্ষ্ণ মস্তিষ্ক মুহূর্তেই এর আসল কারণটা ধরে ফেলল। আরিশান মৃধা ছেলেকে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে নিয়েছিলেন। ঠিক তখনই সারিম শুনিয়ে শুনিয়ে ওনার উদ্দেশ্যে হঠাৎ করে টিটকিরি মেরে গিয়ে উঠল, বাপ আমার বুইরা কালে করছেন একখান বিয়া, বাপের বউ পিয়া আবার করে রঙ্গলীলা। বুইরা কালে জোয়ান বেডি পাইয়া আমার বাপে ভুইলা গেছে আমি নামক আবাল একখান আছে, আমার বাপের যৌবনে যে দিছে লারা রে। সারিমের মুখে এমন সুরের গান শুনে আরিশান মৃধার যাওয়ার পা দুটো থমকে গেল। তিনি চরম অস্বস্তি আর রাগে থমথমে মুখ করে নিজের ছেলের দিকে ফিরে তাকালেন।